ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আমরা কিন্তু এখন একটা কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা থাম্বনেলে দেখেছেন যেই কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু আমাদের ভারতীয় মার্কেটের একটা হাতি। চলুন আমরা দেখে নিই যে কোম্পানিটা কী এবং কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে, এবং তার পাশাপাশি দেখবো যে এই কোম্পানিটা কি ইনভেস্টমেন্ট করা যায়। তবে এটা বলতে পারি স্যার, যে এই যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি বা যেই কোম্পানিটা নিয়ে ব্রেকিং নিউজ একটা পাওয়া যাচ্ছে, সেই ব্রেকিং নিউজ তো অবশ্যই একটা বিশাল বড় ব্রেকিং নিউজ। এবং তার পাশাপাশি যদি বলতে চান তাহলে কিন্তু আপনি যত খুশি টাকা কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেফলি ইনভেস্টমেন্ট হবে। যেটা কিন্তু আপনি এফডিতে রাখবেন ভাবছেন বা পোস্ট অফিসে রাখবেন ভাবছেন, সেটা না করে এই কোম্পানির স্টেক কিনলেও আপনাকে কিন্তু কয়েক গুণ রিটার্ন এই কোম্পানিটা কিন্তু বানিয়ে দেবে। চলুন যাওয়া যাক। আমরা এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত 3.70% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমি কেন এই কোম্পানিটাকে বলেছি যে হাতি? দেখুন, ভারতীয় মার্কেটে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 20 লাখ করোড় মার্কেট ক্যাপ কিন্তু কোম্পানিটা ক্রস করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আজকে 3%-এর উপরে আফসাইড মুভমেন্ট কেন দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কিন্তু গোল্ডম্যান সাচ। কে এই গোল্ডম্যান সাচ? এই গোল্ডম্যান সাচ কিন্তু বিদেশি ব্রোকিং হাউস একটা। তারা কিন্তু এই কোম্পানিটার কত 56% আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। 27 তারিখে এই নিউজটা পাবলিশড হয়েছে। তো 27 তারিখের ক্লোজিং প্রাইস থেকে কিন্তু তারা টার্গেটটা কতদিনে দিচ্ছে? FY26 পর্যন্ত দিচ্ছে। তো FY26 পর্যন্ত থেকে কিন্তু কোম্পানিটা কারেন্ট প্রাইস থেকে এতটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোম্পানি, তাই কিন্তু বলছে গোল্ডম্যান সাচ। এই ব্রোকিং হাউসটা কিন্তু এই যে FY26 পর্যন্ত যা টার্গেটটা দিচ্ছে 54%, তারা টার্গেট প্রাইস কত রেখেছে? 4,495। তাহলে বুঝতে পারছেন যে কোম্পানিটা কতটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে, এবং এক বছরের জন্য তারা টার্গেট রেখেছে 3400। দেখুন, গোল্ডম্যান সাচের যে অ্যানালাইটিক্সটা রয়েছে তারা কিন্তু বলছে কি রিলায়েন্সের যে রিটেল এবং জিও অর্থাৎ টেলিকম বিজনেস, সেটা কিন্তু আরও পিকে যাবে। তারা আরও বলছে, তারা কি বলছে? তারা বলছে রিলায়েন্স উইল নাও স্টার্ট সিইং ইমপ্রুভমেন্ট ইন ইটস ওভারঅল পারফরমেন্স। তারা কিন্তু যে কোম্পানিগুলো রয়েছে রিলায়েন্সের আন্ডারে, তো সেই কোম্পানিগুলো কিন্তু বা রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলতে পারেন যে ইমপ্রুভমেন্ট করার দিকেই কিন্তু এখন বেশি জোর দিয়েছে। এটা কারা বলছে? এরা কিন্তু গোল্ডম্যান সাচ বলছে। এই কারণে কিন্তু তারা FY26-এর মধ্যে কিন্তু রিলায়েন্সের টার্গেট দিচ্ছে কত 4495, এবং এই বছরে কিন্তু 3400। তো স্যার, এই ছিল ব্রেকিং নিউজ, যেটা কিন্তু খুব ভালো বড় নিউজ উঠে আসে, যার জন্য কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে। 3.5%-এর উপরে কিন্তু কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলুন এবার আমরা কোম্পানিটার আগে বিজনেস দেখে নিই, কারণ বিজনেসটাই কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স দেবে যে কোম্পানিটা যে গোল্ডম্যান সাচ বলছে সেই জায়গায় যেতে পারে কি না। দেখুন, এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে মাল্টি ন্যাশনাল কংগ্লোম্যারেট কোম্পানি। যে কোম্পানিটার হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ে রয়েছে। কংগ্লোম্যারেট মানে কি? কোম্পানিটার কিন্তু একাধিক বিজনেস আছে বিভিন্ন সেগমেন্টে, তাই জন্য কিন্তু একে কংগ্লোম্যারেট বলা হচ্ছে। দেখুন, যে একাধিক বিজনেসের কথা বললাম তার মধ্যে কী কী রয়েছে দেখুন। এনার্জি রয়েছে, ফার্মাসিউটিক্যাল রয়েছে, ন্যাচারাল গ্যাস রয়েছে, রিটেল রয়েছে, টেলিকমিউনিকেশন রয়েছে, মাস মিডিয়া রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, এবং টেক্সটাইলের বিজনেস রয়েছে। তাহলে কোম্পানির কিন্তু এতগুলো বিজনেস করে, তার মধ্যে ফাইন্যান্সের যে বিজনেস, সেই বিজনেসটা কিন্তু ডিমার্জ হয়ে গেছে, তো সেটা এর মধ্যে এখন আর নেই। দেখুন, এই আর্টিকেল দেখলেও আপনি বুঝতে পারবেন রিলায়েন্স ইজ দ্য লার্জেস্ট পাবলিক কোম্পানি ইন ইন্ডিয়া বাই মার্কেট ক্যাপিটালাইজেশন। এটা আমি একটু আগে বলেছিলাম যে মার্কেটের সবচেয়ে বড় হাতি। দেখুন, ইট ইজ ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেট ট্যাক্স পেয়ার। তাহলে বুঝতে পারছেন তো, লার্জেস্ট প্রাইভেট ট্যাক্স পেয়ার মানে কোম্পানিটা কত বিজনেস করে, কত টাকার বিজনেস করে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে লার্জেস্ট এক্সপোর্টার। তো দেখুন, ইন্ডিয়া থেকে যত এক্সপোর্ট হয় তার মধ্যে কিন্তু হচ্ছে 7% এক্সপোর্টের বিজনেস করে কিন্তু এই কোম্পানিটা, যতটা বিজনেস হয় ইন্ডিয়ার থেকে। দেখুন, আমরা একটু আগে দেখেছিলাম কোম্পানির প্রোডাক্ট, অর্থাৎ কোম্পানি কী কী বিজনেস করে। পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, কেমিক্যাল বলুন, কেমিক্যাল বলুন, অয়েল রিফাইনারি বলুন, রিটেল বলুন, টেলিকমিউনিকেশন, মিডিয়া এবং এন্টারটেনমেন্ট, এতগুলো বিজনেস কিন্তু এই কোম্পানিটা করে। দেখুন, আমরা যদি কোম্পানিটার সাবসিডিয়ারি দেখি তাহলে জিও প্ল্যাটফর্ম, রিলায়েন্স রিটেল, এগুলোর নাম শুনেছেন, জিও বিপি,
নেটওয়ার্ক 18 গ্রুপ, ডিএ নেটওয়ার্ক, হাতওয়ে, আলোক ইন্ডাস্ট্রি, রিলায়েন্স ফাউন্ডেশন, ইন্ডিয়ান উইন্ড স্পোর্টস, তারপরে যদি দেখেন তাহলে রেলিকর্ড, রিলায়েন্স ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন, রিলায়েন্স গ্লোবাল কর্পোরেট সিকিউরিটি। তো এতগুলো কিন্তু কোম্পানিটার সাবসিডারি রয়েছে। তাহলে বুঝতে পারছেন তো যে আমরা কত বড় কোম্পানি নিয়ে কথা বলছি, যে কোম্পানিটা ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি না, তাহলে দেখলে দেখা যাবে 4,72,328 হচ্ছে কোম্পানিটার রিজার্ভ। ভাবতে পারছেন, 4,72,328 করোড় রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আয় কত ছিল? 4,64,000, সেটা 4,72,000 হয়েছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং কী আছে? 1,35,561 করোড়। তো বলতে পারেন স্যার লং টার্ম বোরোয়িং তো প্রচুর রয়েছে, যেটা আপনি বলেন সবসময় লং টার্ম বোরোয়িং হচ্ছে মেন। দেখুন স্যার, আপনাকে দেখতে হবে কোম্পানির রিজার্ভ কত। কোম্পানির রিজার্ভ হচ্ছে কত? 4,72,000। সেখানে কোম্পানির কাছে কত রয়েছে বোরোয়িং? 1,35,000। তাহলে কোম্পানি কিন্তু যে কোনো সময় তার বোরোয়িংটা মিটিয়ে দিতে পারে। এবার যদি বলেন মেটাচ্ছে না কেন, দেখুন প্রতি কটা কোম্পানির নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে। কারণ দেখুন, বোরোয়িং মানে কি, কোম্পানি যদি লোন নেয় সেখানে কিন্তু কোম্পানির অনেক সাবসিডি থাকে, যার জন্য কিন্তু কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো লোন নেয়। ঠিক আছে, তো এবার যদি বলেন যে আদানি গ্রুপের সাথে ডিফারেন্স কি, দেখুন আদানি গ্রুপের যত না রিজার্ভ আছে তার থেকে লোন কিন্তু অনেক বেশি। তো এই জায়গাটায় কিন্তু পার্থক্য স্যার। ঠিক আছে, আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং দেখি, দেখুন শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখাবে কোম্পানির কাছে শর্ট টার্ম বোরোয়িং কী আছে? 80,000 করোড় হচ্ছে কোম্পানির কাছে শর্ট টার্ম বোরোয়িং। শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, শর্ট টার্ম বোরোয়িং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। মেন হচ্ছে লং টার্ম বোরোয়িং। আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে কত ক্যাশ রয়েছে। কোম্পানির কাছে ক্যাশ রয়েছে কিন্তু 56,811 করোড়। তো কোম্পানির যে ব্যালেন্স শিট না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে কোম্পানির রিজার্ভ হচ্ছে 4 লাখ করোড়। অনেক কোম্পানি, মানে অনেক বড় বড় কোম্পানির হচ্ছে 4 লাখ করোড় মার্কেট ক্যাপ নেই, যেখানে এই কোম্পানিটার রিজার্ভ রয়েছে। টাইটানের মতন বড় কোম্পানি 3.5 লাখ মার্কেট ক্যাপ, ডিমার্টের 3 লাখ এখনও পৌঁছায়নি, তার থেকেও বড় এই কোম্পানির কাছে কিন্তু রিজার্ভ রয়েছে। বুঝতে পারছেন তো? কোটাক মহিন্দ্রা ব্যাংক 3 লাখ করোড় মার্কেট এখনও হয়নি, এই কোম্পানিটার কাছে তার থেকেও বেশি কিন্তু রিজার্ভ রয়েছে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে কত? 3,80,000, 3,50,000। এটা হচ্ছে 2019, এটা হচ্ছে 2020। তো 2019-এর পরে 2020 কমে গেছে। কেন কমেছে? কারণ কোভিড ছিল, লকডাউন ছিল। দেখুন 20 থেকে 21 দেখলে আরও কমে গেছে, কারণ সেই সময় প্রচুর জায়গায় লকডাউন ছিল, বিজনেস কিন্তু বন্ধ ছিল। তারপরে যদি দেখেন, অর্থাৎ 2022-এ 4,37,000, 5,39,000 কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। কোভিডের সময় লকডাউন ছিল বলে সে সময় কিছুটা কিন্তু বিজনেসে এফেক্ট পড়েছে। আমরা যদি প্রফিট দেখি, তাহলে 2020-তে 35,000 করোড় কোম্পানির প্রফিট ছিল, তারপরে 30,000 করোড় 2000, এটা হচ্ছে 2019, এটা হচ্ছে 2020। তারপরে 2021-এ দেখুন সেটা 31,000। তো এই 2020 আর 2021 কম আসার পিছনে কারণ একটু আগেই বলেছি। তারপরে দেখুন 39,000, 44,200। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিটটাকে বাড়িয়ে গেছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি না, ডিসেম্বর 2023 প্রোমোটার 50.3% স্টেক হোল্ড করছে। আমরা যদি এফআইএস দেখি, তাহলে দেখলে দেখা যায় ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 22.1% স্টেক হোল্ড করছে, আর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 16.8% স্টেক হোল্ড করছে। আর পাবলিক কতটা রয়েছে? পাবলিক অনলি ফর 10% স্টেক রয়েছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বললে দেখলে দেখা যাবে কিন্তু কতটা এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কিন্তু কতটা স্টেক হোল্ড করছে? 89% স্টেক হোল্ড করছে। এত বড় কোম্পানি, এত পুরনো কোম্পানি, যেখানে এতটা কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররাই রয়েছে। দেখুন মিউচুয়াল ফান্ড কতটা? 6.97% স্টেক হোল্ড করছে। 85টা মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই একাই কিন্তু 2.13% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 21.15% স্টেক হোল্ড করছে, যেখানে 1605টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1.49%, ইউরো স্পেসিফিক গ্রোথ ফান্ড কিন্তু 1.24% স্টেক হোল্ড করছে। আমরা যদি দেখি ইন্স্যুরেন্স কোম্পানি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি কতটা স্টেক হোল্ড করছে? 8.56%। 42টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 6.31% স্টেক হোল্ড করছে। তাহলে বুঝতে পারছেন এতগুলো ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, এতগুলো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড বলুন, ইন্স্যুরেন্স কোম্পানি বলুন, এলআইসি বলুন, কেন রয়েছে? কারণ স্যার কোম্পানিটা কিন্তু সেরকমই কাজ করে। ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি এমনি এমনি হয়নি, কোম্পানিটা কাজ ঠিকঠাক করেছে বলে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি বড় হয়েছে। বড় হতে হতে কিন্তু কোম্পানিটা 20 লাখ করোড় মার্কেট ক্যাপ ক্রস করেছে। তো সবচেয়ে যদি বলেন সেফেস্ট ইনভেস্টমেন্ট
চোখ বন্ধ করে ভরসা করার মতন ইনভেস্টমেন্ট। মানে আপনার কাছে যত টাকা আছে, ধরুন আমার কাছে যদি 100 কোটি টাকাও থাকতো বা 1000 কোটি টাকাও থাকতো, আমি কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে চুপচাপ বসে থাকতাম, যেখানে সেফলি কিন্তু কোম্পানিটা আমাকে ভালো রিটার্ন একটা দিয়ে যেত। দেখুন, আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখলে দেখাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা কিন্তু 33% রিটার্ন দিয়েছে। যদি 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কিন্তু 5 বছরে 121%। তো আর কি দরকার এত বড় কোম্পানি যেখানে সেফলি একটা রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিচ্ছে 1 বছরে কিন্তু 5 বছরে কিন্তু ডবলেরও বেশি। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে। দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি স্টাডি পারপাস আলোচনা করলাম, কারণ কোম্পানিটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, ভালো একটা রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিতে পারে। তো এই নিউজটা নিয়ে আলোচনা করতে করতে কিন্তু আমি কোম্পানিটার সব কিছু নিয়ে আলোচনা করলাম, জাস্ট স্টাডি পারপাস, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। আপনি যদি বাই করেন বা সেল করেন নিজের চিন্তাভাবনায়, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন বা সেল করবেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে কি নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছতে পারে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনি পাবেন। শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।